সবে নবম শ্রেণী শেষ হয়েছে আর দশম শ্রেণী স্টার্ট হচ্ছে, অর্থাৎ বলতেই পারো যে সামনে আসন্ন মাধ্যমিকের জন্য নিজেকে প্রিপারেশন নিতে চাইছো। আর উইদাউট স্ট্র্যাটেজি তা কি হয়? নিশ্চয় নয়। প্রিয় ভাই বোনেরা, আমি অরবিন্দ কুমার দাস, ম্যাথামেটিক্সের তোমাদের প্রিয় দাদা। আজকে তোমাদের মাঝখানে এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো যার মাধ্যমে তোমরা খুব সহজে ম্যাথকে তো ভালোবাসতে পারবেই, প্লাস পেয়ে যাবে একটা সোনার খনি। অর্থাৎ কোন কৌশলে ম্যাথ পড়বে তার পুরো স্ট্র্যাটেজি, তার পুরো প্ল্যান। তার জন্য প্রথমে কয়েকটা যে স্টেপ গ্রহণ করা দরকার। কী কী স্টেপ দেখে নাও। দেখো, প্রথমেই আগে বলে রাখি, স্ট্র্যাটেজি তখনই তৈরি করতে পারবে যখনই তুমি তৈরি করবে ভিশন। কি বললাম? ভিশন অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে লক্ষ্য। দেখো, ভিশন বিষয়টা কি? এখন বর্তমানে তুমি আছো কোন জায়গায় আর তুমি যেতে চাইছো কোন জায়গায়, কেমন তোমার লক্ষ্যটা কোন জায়গায়, তুমি কোথায় পৌঁছাতে চাইছো। যদি সেটা ক্লিয়ার না করতে পারো তাহলে আলটিমেটলি পড়াতে মনে বসবে না, বা তুমি সামনে এগোতে পারবে না, বা সফলতাকে অ্যাচিভ করতে পারবে না। তাই প্রথম টার্গেট আগে ভিশনটাকে ঠিক করা। আর যখনই তুমি ভিশনে পৌঁছে যাবে না, তখনই তুমি ফিল করতে পারবে তোমার গ্রোথ কতটা হলো, কতটা গ্রোথ হলো। কেমন? এবার দেখো, ভিশনে পৌঁছাতে গেলে তার আগে আরেকটা স্টেপ তোমাকে গ্রহণ করতে হবে। কি? মাথায় ফিট করতে হবে মিশন। কি বললাম? ব্রেনে ফিট করতে হবে মিশন। মিশন মানে কি? উদ্দেশ্য। স্যার, উদ্দেশ্যটা কি? দেখো, তুমি যে ভিশন ক্রিয়েট করেছো তার উদ্দেশ্যটা কি? কোন পারপাসে তুমি ভিশনটা ফিট করেছো? তুমি কি কাউকে মোটিভেট করতে চাইছো, কিংবা তোমার মা বাবাকে খুশি করতে চাইছো, নাকি তুমি নিজেকে লাইফে একটা জায়গায় দাঁড় করাতে চাইছো, নাকি ক্যারিয়ারের জন্য নিজেকে অন্যভাবে প্রস্তুতি নিয়ে চাইছো? তুমি কি কারণে তুমি ভিশনটা ফিট করেছো? তোমার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? ক্লিয়ার? এই জন্য কিন্তু মনের মধ্যে আগুন জ্বালিয়ে রাখতে হবে। ক্লিয়ার? পুরো ফায়ার। নেক্সট হচ্ছে, তোমার এই উদ্দেশ্য সাধনের জন্য তোমাকে কারা কারা হেল্প করছে, অর্থাৎ কারা কারা ভ্যালু ক্রিয়েট করছে। কারা কারা ভ্যালু ক্রিয়েট করছে? দেখো, এখানে ভ্যালু মানে হচ্ছে কি? তোমার ভিশনে পৌঁছানোর জন্য আর মিশনটা অর্থাৎ উদ্দেশ্যটাকে সফল করার জন্য কারা কারা তোমাকে হেল্প করছে। তো তোমরা জানো প্রত্যেকেই, এর জন্য অবশ্য প্রথম অবদান তো রয়েছে টিচার, তারপরে অবদান রয়েছে প্যারেন্টস, আর অবশ্যই কিন্তু ফ্রেন্ড। কেমন? এই তিনজনের কিন্তু বলতে পারো সাপোর্ট, কিংবা বলতে পারো সহযোগিতা একদম প্রয়োজনীয়। দেখো, শিক্ষক তোমাকে মোটিভেট করবে, খালি পড়াবে তা কিন্তু নয়, তোমাকে প্রত্যেকটা পথ এগোতে এগোতে চলতে চলতে তোমাকে মোটিভেট করবে। ভাই দেখ, তুই এ রাস্তায় যাস না, তুই এ রাস্তায় যা। তোমাকে কন্টেন্ট কনসেপ্ট দিয়ে তোমাকে একদম ভরপুর করে রাখবে। ঠিক যেমন একটা বৃক্ষ পুরো পাতা নিয়ে একদম পরিপূর্ণ হয়ে থাকে। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে টিচার তোমাকে কনসেপ্ট, কন্টেন্ট, ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে তোমাকে সুসজ্জিত করে রাখবে, যেন তুমি একদম ময়দানে নামো আর লড়াই করতে পারো। নেক্সট কি? প্যারেন্ট। দেখো, তোমার এই ভ্যালু ক্রিয়েটের জন্য কিন্তু মা বাবার অবদান কিন্তু অনস্বীকার্য। শুধু ওনারা তোমাকে আর্থিক দিক থেকে যে সাহায্য করবে তা নয়, কিন্তু তোমাকে তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, তোমার শিক্ষণীয় কী কী সামগ্রী প্রয়োজন, তোমার সঙ্গে বন্ধুর মতন মিশে তোমার সামনে যত রকমের প্রতিকূলতার আছে সবটাকে চৌচির করে ভেঙে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু মা বাবার অবদান কিন্তু মারাত্মক। এবার রয়েছে বন্ধু। মাথায় রাখবে, এই যে বয়সটা তোমাদের না, এই বয়সে লক্ষ্যটাকে ঠিক রাখার জন্য বন্ধু নির্বাচন কিন্তু খুব সতর্কভাবে করতে হবে। তোমার লক্ষ্যের সঙ্গে পরিপূরক এরকম বন্ধু কিন্তু নির্বাচন করতে হবে, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই আগেই আমরা বলবো না যে স্ট্র্যাটেজিতে পৌঁছাও, স্ট্র্যাটেজিতে পৌঁছানোর আগে তোমাকে এই কয়েকটা দিককে লক্ষ্য রাখতে হবে। যদি এই কয়েকটা দিক লক্ষ্য ফিক্সড হয়ে যায় তবেই তুমি দৌড়াও স্ট্র্যাটেজির পিছনে। কেমন? মানে কি? পদ্ধতির পিছনে, কোন পদ্ধতি মেনটেন করে পড়বে। তাই চলো শুরু করি এবার তোমাদের দেখানো কোন পদ্ধতি, কোন ট্রিক্স, কোন স্টেপ মেনটেন করবে। চটপট লিখে নাও আগে অবধি। এবার চলে আসছি আমরা স্ট্র্যাটেজি কী করে পালন করব। তো দেখো, প্রথমে বলি তোমাদের, তুমি যখনই
সাকসেসকে ধরতে যাবে তার জন্য অবশ্যই কিছু নিয়ম মানতে হবে তোমাকে। তো ফার্স্ট যেটা নিয়ম সেটা হচ্ছে গাইডেন্স। কেমন? এর কিন্তু ভূমিকা অপরিসীম। মাথায় রাখবে, তুমি সামনে এগোবে, দেখবে প্রচুর বাধা, প্রচুর ডিমোটিভেশন, প্রচুর অনিয়ম আসবেই। সব কিছু নিয়মের মধ্যে ফেলার জন্য কিন্তু দরকার কি? গাইডেন্স। কীরকম দেখে নাও, ধরো এটা হচ্ছে তুমি একটা স্টুডেন্ট। কেমন? এটা স্টুডেন্ট। আর মাথায় রাখবে তোমার কিন্তু দৃষ্টি অল টাইম কোন দিকে থাকবে? তোমার গোলের দিকে থাকবে, লক্ষ্যের দিকে থাকবে। ক্লিয়ার? কিন্তু এই যে লক্ষ্যের দিকে থাকা, এই বিষয়টা কিন্তু নির্ভর করবে দুইজন গুরুত্বপূর্ণ গাইডের উপর। একদিকে থাকবে কে? শিক্ষক, টিচার, আর অন্যদিকে থাকছেন অভিভাবক, মানে তোমার মা বাবা। কেমন? এই দুজনের ব্যালেন্সের জন্যই কিন্তু তুমি নিজেকে ব্যালেন্স করে রাখতে পারবে। বাই চান্স যদি দেখো যে টিচার ঠিক মতন তোমাকে পড়াচ্ছে, গাইড করছে, ঠিক মতন দেখাশোনা করছে, বাট যদি বাই চান্স প্যারেন্টসের অনুপস্থিতি থাকে, ক্লিয়ার, যদি গাইড না থাকে, তাহলে দেখবে তারাজু পাল্লায় কী হয়, যে প্রান্তটা ভারী সেটা নিচের দিকে চলে যায় আর হালকাটা উপরের দিকে। তার মানে দেখো তোমার কিন্তু লক্ষ্য আর গোলের দিকে থাকছে না, তোমার লক্ষ্য তখন অন্য দিকে চলে যাচ্ছে, তোমার ডাইরেকশান চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি? তুমি সফলতা থেকে অনেক দূরে সরে যাচ্ছ। এই কারণে প্রথম কাজ হচ্ছে কি, গোলটাকে অ্যাচিভ করার জন্য যেন প্যারেন্টস এবং টিচার দুজনের কিন্তু সাপোর্ট যেন একদম সমানভাবে থাকে। এটা প্রথম ডিউটি। ক্লিয়ার? কারণ তোমার প্রত্যেকে জানো, পৃথিবীতে দাঁড়িয়ে তুমি জানো না যে পৃথিবী ঘুরছে কি ঘুরছে না। কেমন? কারণ পৃথিবীর মধ্যে তুমি আছো। যদি বাইরে থেকে দেখো তাহলে দেখতে পাবে পৃথিবী ঘুরছে। ঠিক একই রকমভাবে তুমি যেহেতু পড়ার মোশনে আছো, পড়ছো, তাই তুমি ফিল করতে পারবে না আশেপাশের পরিবেশ কীরকম চলছে। কেমন? এটা একমাত্র যারা অভিভাবক তারাই কন্ট্রোল করতে পারবে। নাম্বার টু হচ্ছে কি, মোটিভেশনাল ক্লাসেস। কি বললাম? মোটিভেশনাল কোর্স বা ক্লাস। দেখো যারা আমার কাছে পড়ো তারা কিন্তু এই ক্লাসটা কিন্তু হামেশাই পাও। কারণ দেখো যখনই একটা স্টুডেন্ট পড়াশোনা করে, দেখবে সামনে এগোতে গিয়ে না প্রচুর বাধার সম্মুখীন হয়। এগোবে, বাধা থাকবে। আরে ইয়ার, তোমরা তো ভৌত বিজ্ঞানে পড়েছ, যখন মুক্ত ইলেকট্রনের স্রোত যখন কি বলতো পরিবাহী তারের উপর যায়, তখন তো রোধ কাজ করে, মানে বাধা কাজ করে, তাই না? তো মানুষ জীবনে করবে না? তুমি তো মানুষ একজন, তাই না? তো ঠিক একই রকম বাধা কাজ করে। তার জন্য যাতে তোমার গতি, পড়ার গতি মন্থর না হয়ে যায়, তার জন্য এই মেডিসিনটা কিন্তু প্রয়োগ করা হয়, তাও ম্যাথামেটিক্যাল ওয়েতে। কীরকম দেখে নাও, একটা উদাহরণ দিই। যেমন ধরো আমি তোমাদের বললাম ধারকত্ব সমান। স্যার ধারকত্ব কেন বলছেন? তোমাদের তো অনেকগুলো সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কতগুলো সাবজেক্ট। এতগুলো সাবজেক্টের এতগুলো কন্টেন্ট মাথা কাম করে ধরবে, তার জন্য নিশ্চয়ই কিছু টেকনিক প্রয়োজন। তার জন্য বলবো এই সূত্র। তো ধারকত্ব সমান কি? ধারকত্ব সমান হচ্ছে, এই সূত্র মনে রাখবে, প্র্যাকটিস বাই টপিক ইনটু ট্রিক্স। প্র্যাকটিস বাই টপিক ইনটু ট্রিক্স। কেমন? এই গুরুত্বপূর্ণ সূত্রটি মনে রাখবে। স্যার বিষয়টা বুঝতে পারলাম না। দেখো আমরা আমাদের ব্রেনের ধারকত্বটাকে বাড়াবো কেমন করে, কোন কৌশলে বাড়াবো? তো দেখো এর সূত্র হচ্ছে প্র্যাকটিস বাই টপিক ইনটু ট্রিক্স। এর মানে কোনো একটা টপিককে, একটা মাত্র টপিককে তুমি যতবার প্র্যাকটিস করবে টেকনিক মিশিয়ে, দেখবে ব্রেনের ধারকত্ব বাড়বে। এক্সাম্পল, ধরো তোমাকে একটা ক্লাস দিলাম, একটা ক্লাস করালাম, তুমি করলে কি, ওই হয়তো টপিকটা, ওই একটাই টপিক তোমাকে করালাম, তুমি বাড়ি গেলে, বাড়ি গিয়ে তুমি একবারও প্র্যাকটিস করলে না। আমি যতই টেকনিক দিই না কেন, যতই ট্রিক্স দিই না কেন, তুমি বাড়ি থেকে প্র্যাকটিস করলে না, মানে 0 বার প্র্যাকটিস করলে। তো 0 বাই একটা টপিক মানে 0, তার সঙ্গে ট্রিক্স গুণ করলে কি হচ্ছে 0। তার মানে কি, ধারকত্ব সমান 0। এর মানে প্র্যাকটিসের উপর তোমাকে জোর দিতে হবে। কেমন? তো এরকম ধরনের আমাদের কিছু ম্যাথামেটিক্যাল মোটিভেশনাল ক্লাস থাকবে,
যার মাধ্যমে তোমাকে স্বীকার করতে হবে ইয়েস ঠিক আমাকে এই রুটে হাঁটতে হবে। কেমন? আচ্ছা স্যার একটু আপনি বলে দিন না এখানে টপিক ট্রিক্স বিষয়টা কীরকম। তো চলো আমি প্রথমে তোমাদের টপিকের বিষয়টা নিয়ে একটু ডিসকাস করছি। টপিক, তো তার জন্য আমি একটা তোমাদের বাস্তব উদাহরণ দিচ্ছি। যেমন ধরে নাও তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ক্লিয়ার? এটাকে ধরে নিচ্ছি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটাকে কেমন করে আমি মেমোরাইজ করব? একদম বাস্তব উদাহরণের সঙ্গে কানেক্ট করে। তো এর জন্য ভেবে নাও তোমাদের বাড়ির পাশের রাস্তা খারাপ হয়ে গেছে। কি বললাম? বাড়ির পাশের রাস্তা খারাপ হয়ে গেছে। তো এর জন্য কি প্রয়োজন? রাস্তাটাকে সারাই করতে হবে, তাই না? তো কি হলো, বাইরে থেকে সংস্থাকে টাকা দিল। ক্লিয়ার? বাইরে থেকে সংস্থাকে টাকা দিল কেন? রাস্তাটা সারাই করার জন্য। এখন তুমি বলো এই টাকার কি সব টাকার কাজ হবে? হবে কি? যা পরিস্থিতি হয় না। কি হয়, এই টাকার কিছু অংশ নিজের পকেটে ঢোকে আর বাকি যে অংশ ওটা রাস্তার কাজ করা হয়, ঠিক কিনা? এবার তুমি এক কাজ করো, তুমি এই টাকাটাকে ভেবে নাও তাপ। কি ভাববে? তাপ। এবার দেখো যখন বাইরে থেকে সংস্থাকে তাপ দেওয়া হয় তখন সংস্থা এই তাপ দুভাবে ব্যবহার করে। এই তাপের কিছু অংশ নিজের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, মানে ব্যাংক ব্যালেন্স বাড়ায়, আর বাকি যে অংশ এটা বাহ্যিক কার্য সম্পাদন করে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার ফার্স্ট ল। তো লক্ষ্য করো আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে বাস্তব উদাহরণের সঙ্গে কানেক্ট করে পড়লাম। কেমন? তো এই হচ্ছে কি আমাদের টপিকটা বোঝার একটা মূল কৌশল বা টেকনিক। নেক্সট কি? ট্রিক্স। স্যার ট্রিক্স বিষয়টা কি? ট্রিক্স বিষয় হচ্ছে সূত্র মনে রাখার টেকনিক, কিংবা গাণিতিক রূপ মনে রাখার টেকনিক, বা একটা চ্যাপ্টার মনে রাখার টেকনিক। কি বললাম? দেখো আমি যদি মনে করি কোনো একটা গাণিতিক রূপকে মনে রাখবো, সেটা কীরকমভাবে দেখে নাও। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, কোনো একটা বস্তুকে আমি উপরের দিকে ছুঁড়ছি। কেমন হতেই পারে? এই পেনটাকে ছুঁড়ছি উপরের দিকে। এখন তোমরাই বলো এই পেনটাকে যদি উপরের দিকে ছোড়া যায়, এই পেনটা কি মহাশূন্যে চলে যাবে? নিশ্চয়ই না, আবার নিচে এসে পড়বে। যদি মহাকাশে চলে যেত তাহলে আইপিএল খেলা হতো? তোমরা কি মাঠে গিয়ে আর বল ছোড়াছুড়ি খেলা খেলতে? নিশ্চয়ই না। বা কাউকে যদি দেখে মনে হতো ওকে ঢিল ছুঁড়ে মারবো, তাকে মারতে ঢিলটা ছুটতে গেলে দেখা হলো মহাকাশে চলে গেল? নিশ্চয়ই মারতে না। তার মানে কোনো একটা বস্তুকে যদি উপর দিকে ছোড়ো, বস্তু কিন্তু ঠিক নিচে এসে পড়ে। কেমন? তো এই যে ব্যাপারটা রয়েছে না, এই গতিটাকে বলা হয় প্রাসের গতি। তোমরা একাদশ শ্রেণীতে ফিজিক্সে গিয়ে পড়বে প্রাসের গতি। তো এখানে একটা ব্যাপার রয়েছে কি জানো, সবচেয়ে বড় উচ্চতা হচ্ছে এইচ, আর এখান থেকে ছুঁড়েছ আর গিয়েছে ওই অবধি, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। জানো কি একটা জিনিস, এখানে একটা স্টুডেন্টকে প্রশ্ন করা হয় তখন যে এখানে এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক কি? এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক কি? গাণিতিক রূপটা কি? স্টুডেন্ট খুব গুলিয়ে ফেলে এখানে। তো আমরা এখানে একটা কৌশল মনে রাখতে পারি। কীরকম? যেমন ধরো রতন 4 है, রতন 4 है। কেউ এটাকে খারাপ ভেবো না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, জাস্ট টেকনিকটাকে মনে রাখার জন্য বলছি। রতন চোর হে। তো এখানে দেখো র মানে কি? আর। তন মানে কি? তন মানে ট্যান, আর প্রত্যেকে যেন ট্যান লাগালে থিটা লাগাতে হয়। ইকুয়াল টু চোর থেকে আসছে কি? 4, আর হে থেকে কি আসছে? এইচ। তো দেখো আমরা পেয়ে গেলাম আর ট্যান থিটা ইকুয়াল টু 4h। জানো বিষয়টা? যদি স্টুডেন্টসকে এই টেকনিকটা না বলা হতো, তাহলে দেখবে কয়েকদিন পর ও ভাববে স্যার এখানে এইচ ট্যান থিটা ইকুয়াল টু 4 আর না তো, স্যার 4 ট্যান থিটা ইকুয়াল টু আর এইচ না তো, গুলিয়ে যায়। কিন্তু যদি রতন চোর হে মনে রাখতে পারে তাহলে জিন্দগিতে আর এটা গুলাবে না। একটা ফর্মুলা বা গাণিতিক রূপ সহজে কিন্তু মেমোরাইজ করতে পারে। কেমন? তো এই কারণে কিন্তু এই যে টেকনিক ট্রিক্স ওর অবদান কিন্তু প্রচুর। স্যার আর কোথাও অবদান আছে? আপনি তো বললেন সূত্র বা গাণিতিক রূপ, দেখালেন, ভালো কথা। আরও আছে একটা চ্যাপ্টারের ক্ষেত্রে। কীরকম জানো? চলো তোমাদেরই
একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 17। ওখানে আছে কি জানো, বৃত্তের বাইরে যদি একটা পয়েন্ট থাকে না, তাহলে সেই পয়েন্ট থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন, একটা বলো বা দুটো বলো, স্পর্শক তোমাকে আঁকতে দেবে। তো এটা একটা সম্পাদ্য রূপে রয়েছে, আর একটা মাত্র লাইনেই এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করা যায়। সেটা কি জানো? চলো দেখে নিই। তোমরা টাটা বিড়লার নাম তো শুনেছ, বিড়লা। তো বিড়লা কাটলেট ও বিড়ি টানছে। ক্লিয়ার? কি বললাম? বিড়লা কাটলেট এবং বিড়ি টানছে। কেমন? তো চলো আমি এই লাইনটার মাধ্যমেই এই পুরো চ্যাপ্টারটাকে কেমন করে খতম করে দেখে নিই। এখানে বি মানে কি? বি মানে হচ্ছে বৃত্ত। ক্লিয়ার? বি মানে কি বললাম? বৃত্ত। তো চলো আমাদের প্রথম ডিউটি হচ্ছে আগে বৃত্তটাকে এঁকে নেওয়া। তাহলে একটা কাজ খতম হয়ে গেল। গুড। নেক্সট কি? নেক্সট হচ্ছে লা মানে কি? লা মানে হচ্ছে লাইন। ও তার মানে আমাকে একটা লাইন টানতে হবে, সরলরেখা টানতে হবে। তো সেন্টার থেকে আমার ইচ্ছা মতন যতটা পারি আমি লাইন টানলাম। তাহলে দুটো কাজ কমপ্লিট। বি মানে বৃত্ত, বৃত্ত আঁকলাম। লা মানে লাইন, লাইন টানলাম। নেক্সট কি? কাট। ওহো কাট। স্যার কি করব? আমি লাইনটাকে কাট করব। মানে সেন্টার থেকে যতটা দূরে বিন্দুটা থাকবে, সেন্টার থেকে যতটা দূরে বিন্দু থাকবে অত অবধি কাট করব। আমাকে মাপটা বলে দেবে, সে অনুযায়ী কাট করলাম। তার মানে কাটের কাজ শেষ। নেক্সট লেট। এখানে লেট মানে কি? লেট মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক এর মানে কি? দেখো তোমরা প্রত্যেকে জানো লম্ব সমদ্বিখণ্ডক আঁকার টেকনিক। অর্ধেকের থেকে একটু বেশি নিতে হয়, নিয়ে ওপরে কাটতে হয়, নিচে কাটতে হয়। ঠিক একই রকম ওই পরিমাপটা নিয়ে ওপরে কাটতে হয়, নিচে কাটতে হয়। তারপর জয়েন করলেই আমরা কি পেয়ে যাই? লম্ব সমদ্বিখণ্ডক। কি, তাই তো? নেক্সট কি? ও। এখানে ও মানে কি? ও দেখতে, ইংরেজির ও দেখতে বৃত্তের মতন। তাই তুমি করবে কি? এই যে সেন্টার একে ভেবে আরামসে তুমি এই ব্যাসার্ধটাকে ভেবে তুমি বৃত্তটাকে অঙ্কন করে ফেলো। কেমন? বৃত্তকে অঙ্কন করে ফেলো। ব্যাস, তাহলে ওয়ের কাজ খতম। নেক্সট কি? বিড়ি টানছে। তো বিড়ি দেখতে কার মতো? বিড়ি দেখতে একটা স্ট্রেট লাইনের মতো। ধোঁয়া দিয়ে দিলাম, যাও। কেমন? তো তুমি এক কাজ করো, এই পয়েন্ট থেকে একটা বিড়ি টানো, তাহলে একটা স্পর্শক হলো। আর এই পয়েন্ট থেকে যদি আর একটা বিড়ি টানো, তাহলে আর একটা স্পর্শক হলো। তাহলে আমি অনায়াসেই দুটো স্পর্শক আঁকতে পারলাম। তো দেখো না, একটাই মাত্র লাইনের মাধ্যমে, এই কাজের মাধ্যমে আমি পুরো চ্যাপ্টারটাকে খতম করতে পারলাম। তো এটাই বলছিলাম যে আমরা কোনো একটা টপিককে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে শিখতে পারবো। আর ট্রিক্স সঙ্গে থাকলে গেলে মেমোরি পাওয়ারটা আরও স্ট্রং হয়ে যাবে। কেমন? তো আমরা যখন ক্লাসে অঙ্ক করব তখন কিন্তু এই স্টেপগুলোকে, এই টেকনিকগুলোকে কিন্তু মানবো, মেনে চলবো। কেমন? ব্যাস, এটা হয়ে গেল আমাদের একটা কাজ। এবার চলে আসবো নেক্সট কি? স্ট্র্যাটেজির নেক্সট পার্ট হচ্ছে বেসিক ইনফরমেশন পার্ট। কেমন? নেক্সট পার্ট হচ্ছে কি? স্যাটেলাইট পার্ট। স্যাটেলাইট। স্যার এই পার্টটা কীরকম স্যার, প্লিজ একটু বলুন স্যাটেলাইট পার্টটা। তো স্যাটেলাইট পার্ট মানে হচ্ছে, দেখো যদি তুমি পৃথিবীতে দাঁড়িয়ে থাকো, তুমি কি পৃথিবীর সব পোর্শন দেখতে পাবে? পাবে না। তার মানে তুমি যদি স্যাটেলাইট থেকে দেখো, পুরো পৃথিবীকে ভালো দেখতে পাবে। কেমন লুক পৃথিবীর, গোলাকৃতি নাকি সমতল, পুরো ফান্ডা দেখতে পাবে। তো ঠিক একই রকমভাবে যখনই তুমি মাধ্যমিকে উঠলে, অর্থাৎ ক্লাস 10-এ উঠলে, আর তুমি ঠুকুর করে একটা করে চ্যাপ্টার পড়ছো, ওটা না করে যদি প্রথমে তুমি সামগ্রিকভাবে ফুল চ্যাপ্টারের জ্ঞান নিয়ে নাও, ও আচ্ছা এই চ্যাপ্টার এরকম, ওই চ্যাপ্টার এরকম, মানে চ্যাপ্টারের সঙ্গে যদি একটু হ্যান্ডশেক করে নাও, একটু পরিচিতি করে নাও, তাহলে কেমন হয়? ওই কারণে আমি তোমাদের একটা মাত্র ক্লাসে আমি করিয়েছি কি 1 ডে 10। 1 ডে 10 কেমন? স্যার 1 ডে 10-এ কী আছে? 1 ডে 10-এ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে হ্যান্ডশেক করেছি। দীঘার সমীকরণ হ্যান্ডশেক। ও তুমি কেমন?
নমস্কার, বুঝে গেছি। সেরকম ধরে নাও সরল সুদ কষা, হ্যান্ডশেক, ও তুমি কেমন, জেনে ফেলেছি। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, হ্যান্ডশেক, ও তুমি কেমন, জেনে ফেলেছি। মানে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমরা একটা সম্যক জ্ঞান নিয়ে নেব, যেন আমরা ফিল করতে পারি যে চ্যাপ্টার করার আগে চ্যাপ্টারটা কীরকম। ক্লিয়ার? আর যখনই এটা করে নেবে না, তখনই নিজের মধ্যে একটা ফিলিংস আসবে, ও তার মানে ক্লাস 10-এর অঙ্ক করতে গেলে আমাকে প্রিভিয়াস ক্লাস 9-এর এই টপিকগুলো লাগবে। কেমন? আর যখনই ফিল করবে তখনই তুমি বইটা খোলার চেষ্টা করবে, দেখে নিতে ক্লাস 9, দেখতে হবে না। তার জন্য আমি তোমাদের করিয়ে দিচ্ছি কি 1 ডে 9। 1 ডে 9 স্যার এখানে কি রয়েছে? এখানে রয়েছে 9-এর ফুল সিলেবাস তো আছেই, পাশাপাশি যে টপিকগুলো আমাদের কাজে লাগবে ক্লাস 10-এ সেই টপিকগুলোকে হাইলাইট করে দেওয়া হয়েছে। কেমন? এতে কি হবে? এতে তুমি প্রিভিয়াস কনসেপ্ট জেনে ফেললে। নাম্বার 2 হচ্ছে ক্লাস 10-এর আপকামিং যে টপিকগুলো সেই সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়ে গেল। কেমন? এরপর নেক্সট কাজ কি? এরপর আমাদের নেক্সট ডিউটি হচ্ছে পরের স্টেপ, লেসন প্ল্যান। কেমন? লেসন প্ল্যান। স্যার আমরা অঙ্ক যে শিখব, শেখার সময় কোন কৌশলটাকে ফলো করব, কোন চ্যাপ্টার আগে করব। তো দেখো বিষয়টা এরকম, যখনই তোমরা ক্লাস 9 থেকে 10-এ উঠো তো তোমাদের কিন্তু ম্যাথামেটিক্সের অনেকগুলো শাখায় কিন্তু বিষয়টা ভেঙে যায়। কীরকম? ধরো জিওমেট্রি মানে জ্যামিতি, তারপর অ্যালজাবরা, তারপর অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তারপর ধরে নাও ত্রিকোণমিতি, পরিমিতি আর স্ট্যাটিস্টিক্স মানে রাশিবিজ্ঞান। এই টোটাল কিন্তু 6টা শাখায় কিন্তু ম্যাথ ভেঙে যায়। ক্লিয়ার? প্রত্যেকটা শাখাতে কিন্তু আবার চ্যাপ্টার আছে। ক্লিয়ার? যেমন ধরো অ্যালজাবরাই 4টে চ্যাপ্টার আছে। কেমন? অ্যালজাবরাতে টোটাল 4টে চ্যাপ্টার আছে। তারপর অ্যারিথমেটিক পাটিগণিতে ধরে নাও চ্যাপ্টার আছে 3টে, ত্রিকোণমিতিতে ধরে নাও চ্যাপ্টার আছে 4টে, পরিমিতিতে ধরে নাও চ্যাপ্টার আছে 5টা, স্ট্যাটিস্টিক্সে ধরে নাও টপিক আছে 4টে। এরকম করে কিন্তু আবার চ্যাপ্টার ভাগ হয়ে আছে। সবচেয়ে বেশি চ্যাপ্টার আছে জ্যামিতিতে। ক্লিয়ার? তো এখানে আমি তোমাদের কি টেকনিকে ম্যাথ করাবো বা তোমরা করলে গেলে ভালো হয়। দেখো এর ট্রিক্স অ্যান্ড টেকনিক হচ্ছে এটাই যে প্রথমে তুমি অ্যালজেব্রার একটা চ্যাপ্টার করার পর তুমি জ্যামিতিতে ঢোকো। ক্লিয়ার? আরে ইয়ার সবসময় এরকম করো না যে অ্যালজেব্রা ধরলাম তো অ্যালজেব্রাকে পুরো ফিনিশ করে দিই না। একই খাবার রোজ খেলে দেখবে মুখে আর টেস্ট থাকবে না, ওই জিনিসটা খেতে ইচ্ছা করবে না। তাই মুখে স্বাদ আনার জন্য ভ্যারাইটিস টাইপের খাবার খাও। তো ঠিক প্রথমে তুমি অ্যালজেব্রা করো, তারপর তুমি জ্যামিতির পোর্শনে ঢোকো। যখন জ্যামিতির একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, এবার তুমি আসো অ্যারিথমেটিকে পাটিগণিতে। পাটিগণিত হয়ে গেলেই আবার তুমি যাও জ্যামিতিতে, আবার তুমি ব্যাক করে আসো, করো কি ত্রিকোণমিতি, আবার ব্যাক করে যাও জ্যামিতি। কেমন? আবার তুমি ব্যাক করে আসো, আবার তুমি ব্যাক করে আসো পরিমিতি করার পর আবার যাও জ্যামিতিতে। ক্লিয়ার? জ্যামিতির আর একটা টপিক হয়ে গেলে আবার ব্যাক করে আসো, ব্যাক করে এসে তুমি করবে কি স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট। তার মানে ভাবো তুমি একটা করে চ্যাপ্টার করছো বিভিন্ন শাখা, আর একটা করে চ্যাপ্টার করছো জ্যামিতি। স্যার এরকম কেন? কারণ হচ্ছে স্টুডেন্ট না এগুলোতে আটকায় না, আটকায় জ্যামিতিতে, জ্যামিতির প্রয়োগে। তাই জ্যামিতির প্রয়োগ যাতে স্টুডেন্ট পরীক্ষার হলে আনকমন পড়লেও নিজে নামিয়ে আসে, তার জন্য প্রয়োজন কি এর অ্যাপ্লিকেশান, এর প্রয়োগ। তাই আমরা জ্যামিতির প্রয়োগ যখন করি সেটা কি উপপাদ্যেরই তো প্রয়োগ। তাই উপপাদ্যগুলোকে বারবার আমরা শিখব এবং সেটাকে কি করে আমরা প্রয়োগে কাজে লাগাবো তার পুরো ফান্ডা কৌশলগুলোকে আমরা জানবো। তার জন্য টাইম দরকার, আমরা কিন্তু বারবার টাইম পাবো। ক্লিয়ার? এতে কি হবে, জ্যামিতিতে প্রচুর টপিক রয়েছে, প্রচুর চ্যাপ্টার রয়েছে, সেটা যেমন সমাধান হবে, পাশাপাশি আমাদের সব পার্ট সম্পর্কে একটা অভিজ্ঞতা লাভ হবে। কেমন? তো এই কারণে আমরা কিন্তু এই লেসন প্ল্যানটাকে ফলো করব। এটা গেল আমাদের প্রথম ডিউটি।
এবার নেক্সট দ্বিতীয় কাজ, দেখবে যখন স্টুডেন্ট অঙ্ক করে, অঙ্ক করার সময় দেখবে কিছু স্টুডেন্ট বলে স্যার অঙ্ক বিশাল টাফ, আবার কেউ বলে ও এত সহজ জল। কিন্তু মাথায় রাখবে অনেক স্টুডেন্টস থাকে যারা অঙ্কের যে লেভেল, মাধ্যমিকের যে লেভেল ওটাকেই ধরতে পারে না। কেমন মানে বিষয়টি ছবির আকার দেখালে ভালো হয়। ধরে নাও আমি 3টে বৃত্ত আঁকছি, কেমন 3টে বৃত্ত, এটা সেন্টার। মনে রাখবে বইতে 3 টাইপের কিন্তু অঙ্ক থাকে, মানে 3 ভাবে অঙ্ক থাকে। কীরকম? একটা থাকে বেসিক লেভেল, কেমন বি ফর বেসিক লেভেল। আরেকটা থাকে মাধ্যমিক লেভেল, কেমন এম ফর মাধ্যমিক লেভেল। আরেকটা থাকে এন্ট্রান্স লেভেল, ই ফর এন্ট্রান্স, কেমন যেমন যেমন জেক্সপো কিংবা এমন কিছু পরীক্ষা যা আমরা কিন্তু বলতে পারো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দিয়ে থাকি। তো এই ধরনের কিন্তু প্রশ্ন 3টা পার্টে বেটে যায়, বেসিক লেভেল, মাধ্যমিক লেভেল আর এন্ট্রান্স লেভেল। এবার ধরো তোমার টার্গেট হচ্ছে মাধ্যমিক লেভেলটাকে। এখন তুমি যদি বেসিক লেভেল নিয়ে মেতে থাকো তাহলে তোমার লস, কেমন, কারণ তোমাকে তো মাধ্যমিকের জন্য খাটতে হবে। নাম্বার 2, তুমি এন্ট্রান্স দিতে চাও না, অথচ তুমি এন্ট্রান্স লেভেল নিয়ে মেতে আছো, ফলে ওই টাইমটা তুমি যদি অন্য সাবজেক্টে দাও তাহলে বেশি ভালো হয়, ঠিক কি না? কারণ এতগুলো সাবজেক্ট সময় তো কম পাবে। তাই আমাদের চুজ করতে হবে কোন টপিকগুলো, কোন ধরনের অঙ্কগুলো মাধ্যমিক লেভেলের অঙ্ক। এটা কি করে তুমি চুজ করবে, কেমন করে বুঝবে? এটা বোঝার জন্য তোমাকে ব্যবহার করতে হবে কম্পাস। বলতে পারবে কম্পাসের কাজ কি? কম্পাসের কাজ যেমন হচ্ছে দিক নির্ণয় করা। যখন সমুদ্রে জাহাজ যায় তখন জাহাজ ফিল করতে পারে না যে আমি কোন দিকে আছি, চারদিকে তো জল, তাই না? তখন কম্পাসের কাজ দিক নির্ণয় করা, যে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাব। ঠিক একই রকমভাবে আমাদেরও কিন্তু কম্পাস ব্যবহার করতে হবে অঙ্কের লেভেলটাকে ধরার জন্য, যে আমি যে অঙ্কটা করছি বা স্যার যে অঙ্কটা করাচ্ছেন ওটা সত্যি মাধ্যমিক লেভেলের অঙ্ক তো, কেমন করে বুঝবে? তার জন্য কম্পাসটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কেমন এর মাধ্যমে তুমি ফিল করতে পারবে যে কোনগুলো মাধ্যমিক লেভেলের অঙ্ক। এটা কিন্তু খুব জরুরি। এবার নেক্সট তোমাদের আরেকটা জিনিস জানাবো, স্যার ভালো কথা, আপনি কোন টেকনিকে পড়াবেন বা আমরা কোন টেকনিকে পড়লে অঙ্কের টেস্ট পাবো বললেন। অনেক কিছু বাড়তি থাকে বা অনেক কিছু অনেক বেসিক লেভেল থাকে, বাট ধরতে হবে আমাকে মাধ্যমিক লেভেল, তার জন্য আপনি কম্পাসটাও বলে দিলেন। কিন্তু স্যার একটা জিনিস খুব আমার টাফ লাগে, ধরুন আমি চ্যাপ্টারটা পড়লাম, পড়ার পর না কয়েকদিন পর ভুলে যায় স্যার, সেটা কারণটা কি স্যার? ওটা কি আমাদের ব্রেনের দোষ, নাকি আমাদের কিছু এডুকেশনাল সিস্টেম, পড়ার কিছু টেকনিকের কিছু ত্রুটি কি স্যার? তো এই ব্যাপারটা আগে সলভ করে দিই, তারপর আমি বলছি আমার ব্যাচের টেকনিকটা কি। দেখো প্রিয় ভাই বোনেরা, ধরে নাও এটা হচ্ছে তুমি, কেমন এটা হচ্ছে তুমি। এবার যখনই তুমি পড়বে, ক্লিয়ার পড়বে মানে স্যারের কাছে পড়ছো কোনো একটা টপিক, অল টাইম তোমরা সেই টপিকটাকে শিখবে সিম্পল ইন্টারেস্ট টেকনিকে। বাট যখন তুমি প্র্যাকটিস করবে তখন সেই প্র্যাকটিসটা করবে কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে। ক্লিয়ার? তার মানে শেখার টেকনিক সিম্পল ইন্টারেস্ট টেকনিক, আর প্র্যাকটিস করার কৌশল হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিক। স্যার এই দুটোর মধ্যে একটু পার্থক্য বলে দিন। দেখো পার্থক্য বললেই তোমরা ব্যাপারটাকে ফিল করতে পারবে। দেখে নাও, যখন তুমি কোনো একটা চ্যাপ্টার শিখছো, যেমন ধরে নাও দ্বিঘাত সমীকরণ তত্ত্ব, তখন কিন্তু ব্রেনের মধ্যে আর অন্য কোনো থটকে নিয়ে আসবে না, একটাই চ্যাপ্টার, ধ্যান জ্ঞান, ক্লিয়ার বলতে পারো মন প্রাণ জান হার্ট সব একটাই, দ্বিঘাত সমীকরণ তত্ত্ব। যখন এই চ্যাপ্টার হয়ে গেল তখন পরের যখন আবার একটা চ্যাপ্টার শিখবো, ধরে নাও চ্যাপ্টারের নাম হচ্ছে সরল সুদ কষা, ওটাই আমাদের ধ্যান জ্ঞান সব কিছু, অন্য কিছুকে আর ব্রেনে ওই সময় আর নিয়ে আসবো না। ধরো আমি চ্যাপ্টার করছি কি অনুপাত সমানুপাত, তখন এই চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের ধ্যান জ্ঞান সব কিছু।
মানে আমরা যখন চ্যাপ্টারটা শিখবো স্যারের কাছ থেকে, তখন আমাদের ব্রেনের মধ্যে আর বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো চিন্তা নিয়ে আসবো না। তখন একটাই থট থাকবে কি, যে চ্যাপ্টার চলছে সেই চ্যাপ্টারটা। কেমন? তাহলে কি বললাম? দ্বিঘাত সমীকরণ তো দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা তো সরল সুদ কষাই, তারপর ধরে নাও অনুপাত সমানুপাত তো অনুপাত সমানুপাত, অন্য কোনো চিন্তা আসতে দেবো না। বাট যখন তুমি প্র্যাকটিস করবে, তখন কী করে প্র্যাকটিস করবে? দ্বিঘাত সমীকরণ হয়ে গেল চ্যাপ্টার, ব্যাস প্র্যাকটিস করে নাও। নেক্সট, যখন তোমার সরল সুদ কষা হয়ে গেল, তখন দ্বিঘাত সমীকরণটা করতেই হবে, তার সঙ্গে তুমি সরল সুদ কষাটাও করে নাও, প্র্যাকটিস। যখন দেখবে অনুপাত সমানুপাতটা হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ তো করতেই হবে, তোমাকে সরল সুদ কষাটাও করতেই হবে, পাশাপাশি তুমি কিন্তু এবার অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাই করে নাও, প্র্যাকটিস। মানে যখন তুমি প্র্যাকটিস করবে, তখন পুরোনো চ্যাপ্টারগুলোকে সঙ্গে নিয়ে প্র্যাকটিস করবে। হোক কম অঙ্ক করো, চুজ করে অঙ্ক করো যে এই কয়েকটা অঙ্ক করব, বাট চ্যাপ্টারকে ছাড়া চলবে না। দেখবে দুদিন যদি প্রিয় বন্ধুর সঙ্গে কথা না বলো, ব্রেকআপ হয়ে যায়। ঠিক একই রকমভাবে যদি চ্যাপ্টারের সঙ্গে কয়েকদিন কথা না বলো, প্র্যাকটিস না করো, অটোমেটিক ব্রেকআপ হয়ে যাবে। এই কারণে মাথায় রাখবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিক। কম্পাউন্ড মানে কি? সঙ্গে নিয়ে চলা, ঠিক আছে? তো এর মাধ্যমে দেখো কি হচ্ছে, তোমার কিন্তু অটোমেটিক্যালি গ্রোথ আসছে, তাই না? দেখো গ্রোথ, এটা গ্রোথের চিহ্ন না? তুমি আপার দিকে উপরের দিকে উঠছো, ক্লিয়ার? তোমার গ্রোথ আসছে। তো এই কারণে বললাম শিখো সিম্পল ইন্টারেস্ট টেকনিকে, বাট প্র্যাকটিস করো কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে, প্র্যাকটিস। এবার তোমরা বলবে স্যার একটু বলুন না, আপনি ব্যাচে কি করে করান? তো দেখো, আমরা যখন অ্যাপের মাধ্যমে পড়াই, ক্লিয়ার? আমরা যখন অ্যাপের মাধ্যমে পড়াই, তখন আমরা কিন্তু কয়েকটা সিস্টেমে আমরা ভেঙে নিই, পড়ানোর যে টেকনিকটাকে কয়েকটা পার্টে ভেঙে নিই। কীরকম? স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশান পার্ট। স্যার এটা কীরকম? দেখো, ইন্ট্রোডাকশান পার্টে আমরা টোটাল 4টে জিনিস রাখি। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে টিচারের ইন্ট্রোডাকশান। কেমন? যখন তুমি আমার কাছে পড়ছো, আমাকে না চেনো, তাহলে আমাকে ফ্রেন্ড কেমন করে ভাববে, আর বন্ধু না ভাবলে কেমন করে তুমি আমাকে কোশ্চেন করতে পারবে? কেমন? তো প্রথমে থাকছে টিচার ইন্ট্রোডাকশান। নাম্বার কি থাকছে? নাম্বার টু থাকছে 1 Day 9, অর্থাৎ প্রিভিয়াস কনসেপ্টকে জানার জন্য 1 Day 9। 1 Day 9 প্লাস কি থাকছে? দেখো আমাদের কনসেপ্ট ক্লাস 10-এ কী কী চ্যাপ্টার আছে, হ্যান্ডশেক করার জন্য তোমাকে জানানো হয় 1 Day 10, তার মানে 1 Day 10। নেক্সট কি? নেক্সট লাস্ট আর একটা টপিক থাকে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ভিডিও, মানে কোন কৌশলে তোমাকে পড়ানো হবে তুমি সেটা দেখে নাও আগে, সেই পুরো ফান্ডা কিন্তু দেওয়া থাকে। কেমন? এটা হচ্ছে স্টেপ ওয়ানে। স্টেপ টুয়ে থাকে চ্যাপ্টার ভিত্তিক, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। কেমন? চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। একদম তুমি গণিতের শাখায় ঢুকলে যে চ্যাপ্টার চলছে সেই চ্যাপ্টারের পুরো ক্লাস পেয়ে যাবে, একদম পুরো কনসেপ্ট, ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে। নেক্সট কি? নেক্সট স্টেপ নাম্বার 3, পাওয়ারফুল স্টাডি ম্যাটেরিয়ালস প্লাস এক্সাম কোশ্চেন। ক্লিয়ার? মানে যখন তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তখন তো পরীক্ষা নেওয়া হবে, তখন গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট থাকবে, আর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসগুলো একটা পুরো চ্যাপ্টারকে কন্টেন্ট করবে। শুধু তাই নয়, এই যে মাধ্যমিক লেভেলটাকে তোমার সামনে শো করাবে। এটা গেল একটা। আর লাস্ট স্টেপ নাম্বার 4 কি? বেসিক লেভেল, বা বলতে পারো এক্সট্রা অর্ডিনারি ক্লাসেস। কেমন? এক্সট্রা অর্ডিনারি ক্লাসেস। স্যার এটা আবার কীরকম? দেখো, এই ক্লাসটা রাখা হয়েছে কিছু অনুসন্ধিৎসু স্টুডেন্টের জন্য,
এবং কিছু দুর্বল স্টুডেন্টের জন্য কীরকম, এখানে আমি করেছি কি বেসিক লেভেল ক্লাস, অর্থাৎ যে পার্টগুলো আমাদের প্রয়োজন, নিত্য প্রয়োজন, যেমন গুণ, কিছু হয়তো ক্যালকুলেশন, কিছু হয়তো এমন কনসেপ্ট যেটাকে আমরা অ্যাভয়েড করে এসেছি কিন্তু মাধ্যমিকে ওটা খুব গুরুত্বপূর্ণ করে এসেছি, মানে প্রিভিয়াস কোনো টপিক কিন্তু আমাদের লাগবে, কিন্তু বলার মতন কেউ নাই, তো সেই টপিকগুলোর জ্ঞান পুরোপুরি এখানে দেওয়া হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে 10+ টপিক। 10+ টপিক মানে কীরকম, ধরো তুমি দ্বিঘাত সমীকরণ পড়ছো, হঠাৎ করে একটা কানে শব্দ আসলো কি জটিল রাশি বা কাল্পনিক সংখ্যা, কিন্তু কাল্পনিক সংখ্যা তো মাধ্যমিকে নেই, আছে একাদশ শ্রেণীতে, তা বলে কি তুমি শুনে রেখে দেবে? তুমি কি জানবে না? ওই কারণে একাদশ শ্রেণীর যে টপিকগুলো রয়েছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারকে না ওয়ান শট করে এমন কৌশলে তোমার সামনে পরিবেশন করা হবে যেন ওই শব্দ সম্পর্কে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, মানে স্টুডেন্ট যেন পূর্ণ ধারণা যেন পেয়ে যায় যে বিষয়টা কি ক্লিয়ার, ওটা দেওয়া রয়েছে 10+ টপিকে। আচ্ছা, আর কি রয়েছে? আর রয়েছে এন্ট্রান্সের কিছু ক্লাস, মানে ধরো তুমি কোনো কারণে জেএক্সপো এক্সাম দিচ্ছ, কিংবা তুমি ধরে নাও কোনো স্কুলে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিচ্ছ, তো তখন তো এমসিকিউ থাকবে, আর এমসিকিউ মানে বুঝতে পারছো টাইম ম্যানেজমেন্ট, তোমাকে দেখে উত্তর করতে হবে, ওই কারণে তোমাকে ওই ধরনের প্রশ্নগুলোর সঙ্গে পরিচয় করানো হবে এবং ক্লাস দেওয়া হবে ওখানে। আর রয়েছে কি মোটিভেশনাল ক্লাস। স্যার এটা কীরকম? এই যে ক্লাসটার কথা তোমাদেরকে এইখানে বললাম, সেই ক্লাসটা কিন্তু দেওয়া হবে ওইখানে। তো এই হচ্ছে আমাদের কিন্তু পুরো স্ট্র্যাটেজির এই প্ল্যান, কোন টেকনিকে তোমাদের ক্লাস নেওয়া হবে। এবার চলে আসছি নেক্সট। স্যার সবই তো ঠিক আছে, আপনি তো বললেন যে গাইডটা খুব ইম্পর্টেন্ট আর আমাদের ডাইরেকশনটা যাতে ভাটকে না যায়, তাই আপনি টিচার আর গার্জেন দুটোকে ব্যালেন্স করে আমাদের লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছেন, ভালো কথা স্যার। স্যার আপনি বললেন আমাদের যাতে গতি থমকে না যায়, যেন আমরা মোশনে থাকি পড়ার, ওই কারণে আপনি আমাদেরকে মোটিভেশনাল ক্লাস দেবেন, বা দারুণ। স্যার আপনি স্যাটেলাইট টেকনিকে প্রিভিয়াস কনসেপ্টকে জানার জন্য 1 ডে 9 আর চ্যাপ্টারের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য 1 ডে 10 দেবেন, যাতে আমরা পূর্ণ ধারণা পেয়ে যাই আমাদের ম্যাথ সিলেবাসের, ভালো কথা স্যার। আপনি বললেন নাকি আপনি এমন কৌশলে পড়াবেন যেন জ্যামিতি পার্টের উপর আমাদের মনোযোগটা বেশি থাকে এবং অন্যান্য পার্টগুলো করার মাধ্যমে যেন বোরিং ভাবটা না কাটে আমাদের, এই বলেন বিষয়টা। স্যার এখানে আপনি দেখালেন যে অঙ্ক 3 টাইপের হয়, বেসিক লেভেল, মাধ্যমিক লেভেল আর এন্ট্রান্স লেভেল। আমার তো দরকার মাধ্যমিক লেভেল, তো তার জন্য আপনি একটা দারুণ সিস্টেম বললেন, কম্পাস টেকনিক, বাহ দারুণ স্যার। আপনি বললেন শিখব সিম্পল ইন্টারেস্ট টেকনিকে, বাট প্র্যাকটিস করব কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে, আর আপনি অ্যাপের এই ব্যাপারটা বললেন। এবার আপনি বলুন স্যার, এত কিছু করলাম, মাধ্যমিকে 100-তে 100 পাবো কেমন করে? এর কোনো কি কৌশল আছে আপনার কাছে? তো দেখো, এর পরের কোশ্চেন অবশ্যই তোমাদের এটা হওয়া উচিত, 100-র মধ্যে অঙ্কে আমি 100 পাবো কেমন করে? অবশ্যই এর কিন্তু সায়েন্টিফিক কারণ রয়েছে এবং তার সলিউশনও রয়েছে। কীরকম? দেখো প্রিয় ভাই বোনেরা, আমি যে পন্থাটা গ্রহণ করব মেনলি সেটা বলছি। আমি যে পন্থা গ্রহণ করব সেটা হচ্ছে প্র্যাকটিস, ক্লিয়ার, পি ফর প্র্যাকটিস। নেক্সট কি? এক্সাম, ই ফর এক্সাম, আর এররলেস, ই ফর এররলেস। আমি এই যে কৌশল সেটা আমি কিন্তু ব্যবহার করব, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে না বিষয়টা, তাই একটু মন দিয়ে দেখে নাও এই ছকটাকে। দেখো আমার কাজ হচ্ছে প্রথমে আমি প্র্যাকটিস করব, কেমন? প্র্যাকটিস করার পর আমি অবশ্যই ফার্স্ট টাইম এক্সাম দেব, ফার্স্ট টাইম প্র্যাকটিস, ফার্স্ট টাইম এক্সাম। আর এক্সাম দিলে, ফার্স্ট টাইম এক্সাম দিলে দেখবে এরর কিন্তু কিছু থাকবেই, কেমন? ধরে নাও এতটা এরর পেলে তুমি, এতটা এরর, কেমন?
আমাকে এররটা কী করতে হবে, জিরো করতে হবে। যখনই এররটাকে তুমি জিরো করে দেবে তার মানে কি তুমি 100তে 100 পাবে। আরে ইয়ার, এরর 0, ভুল আর করছো না, তার মানে কি অঙ্কে 100তে 100। তাই আমার ডিউটি হবে এররটা কেমন করে কমাবো। তাই প্রথম ডিউটি কি, ফার্স্ট টাইম প্র্যাকটিস, ফার্স্ট টাইম এক্সাম, এরর ম্যাক্সিমাম। সেকেন্ড টাইম প্র্যাকটিস, সেকেন্ড টাইম পরীক্ষা, এরর কি একটু কমলো। ক্লিয়ার? নিশ্চয়ই এরর কমবে। আমি আবার থার্ড টাইম প্র্যাকটিস করব, থার্ড টাইম এক্সাম দেব, এরর আরও কমবে। এরকম করে আমরা দেখব কত টাইমস প্র্যাকটিস করার পর, কত টাইমস এক্সাম দেওয়ার পর এরর একদম জিরো হয়ে যায়। কেমন? ওই কারণে প্রয়োজন কি, বারবার প্র্যাকটিস দেওয়া করা আর প্র্যাকটিসের সঙ্গে বারবার পরীক্ষা দেওয়া। তবেই কিন্তু তুমি এররটাকে জিরো করতে পারবে। আর এরর জিরো হওয়া মানে তুমি লক্ষ্যে পৌঁছে গেলে। এবার নেক্সট লাস্ট আরেকটা টপিক জানাবো তোমাদের, সেটা হচ্ছে পরিচিতি। ক্লিয়ার? ইন্ট্রোডাকশান। দেখো, আমি যে তোমাদের এত কিছু করাবো তার জন্য কিন্তু সবচেয়ে প্রয়োজন কি জানো? সবচেয়ে প্রয়োজন হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট কেন? ট্রাস্ট তোমাদের সুপ্ত প্রতিভাকে করবে বাস্ট, আর তোমাকে বানিয়ে ফেলবে একদম নাম্বার 1 মানে ফার্স্ট। কেমন? তো ট্রাস্ট তোমাকে কিন্তু ফার্স্ট বানাবে। আর এর জন্য প্রয়োজন হচ্ছে যে শিক্ষক তোমার ভ্যালু ক্রিয়েট করছে। মনে আছে কি বলেছিলাম তোমাদের স্ট্র্যাটেজি বানানোর সময়? হ্যাঁ, যে সামনে ভিশন ক্রিয়েট করার জন্য মিশনটাকে ফিট করতে হবে, আর দেখতে হবে মিশনটাকে ঠিক রাখার জন্য কারা কারা ভ্যালু ক্রিয়েট করছে, টিচার, প্যারেন্টস আর ফ্রেন্ড। তো এখানে তোমাকে এমন শিক্ষক নির্বাচন করতে হবে যাকে তুমি ট্রাস্ট করো, বিশ্বাস করো। ধরে নিলাম তর্কের খাতিরে, যেহেতু তোমরা আমার কাছে ম্যাথ পড়ছো, তার মানে কি আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে বিলিভ করতে হবে। ক্লিয়ার? একেডি স্যার। তাই আমার সম্পর্কে বেশি নয়, দু একটা কথা জেনে নাও। ঠিক আছে? প্রথম কথা কি, আমি তোমাদের ফ্রেন্ড। শিক্ষক অবশ্যই পাশাপাশি তোমাদের ভালো বন্ধু, যা তোমাদের সফলতার মানে সঙ্গে বলতে পারো, বা সফলতা অর্জনের জন্য ছায়ার মতন তোমাদের বন্ধু হয়ে থাকবো, যেন প্রত্যেকটা পদক্ষেপে আমাকে পাও বা আমাদেরকে পাও। তো এছাড়াও আমার আরও কিছু ধরো যে রয়েছে পরিচয়, সেটা হচ্ছে যে আমার পুরনো ভাই বোনেরা আমাকে ভালোবেসে অরবিন্দ কুমার দাস স্যার না বলে একেডি স্যার নামে ডাকে। এটাতে আমি খুবই হ্যাপি। কেন জানো? কারণ যখনই আমি আগে এন্ট্রান্স পরীক্ষায় বলো বা বিভিন্ন এক্সামে যখন নিজের নাম লিখতাম, এত বড় নাম যে টাইমে পেরিয়ে যেত। যাক, স্টুডেন্টস মুখে তো শুনে শুনে ছোটো নাম শুনে তো একটু ভাল লাগে, যাক নাম তো ছোট হয়েছে। তো যাই হোক, মজা করলাম। তো আমাকে আমার প্রিয় ভাই বোনেরা একেডি নামে বেশি চেনে। আমি আমার শিক্ষকতা শুরু 2007 সালে। 2005 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তোমরা তো এবার দিচ্ছ। কিন্তু 2005 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 2007 সালে যখন এইচএস সবে দিলাম, আর মালদায় আসলাম। ক্লিয়ার? মালদায় আসলাম, কলেজে ভর্তি হব। ওই সময় আমি শুরু করি শিক্ষকতা। ঠিক আছে? বুঝতেই পারছো মানে একটা প্লাস পয়েন্ট কী ছিল, গ্রামাঞ্চলে শিক্ষক খুবই কম পাওয়া যায়। ফলে ভাইরা বোনরা কী করে, যারা সিনিয়র দাদা তাদের কাছে পড়ার চেষ্টা করতো আগে। এখন তো টিচার অ্যাভেলেবেল, কিন্তু আগে টিচারের পরিমাণটা অনেকটা কম ছিল। ফলে সুবিধা হতো কি, জুনিয়ররা সিনিয়রদের কাছে পড়তে আসতো। তো সেই সুবাদে কিন্তু 2007 সালে ফার্স্ট ব্যাচ স্টার্ট করি। আর মালদা এসে তো ব্যাচ শুরু করতেই হতো, বুঝতে পারছো, পকেট মানির বিষয়, কলেজ স্টুডেন্ট। তো এই 2007 সালে কিন্তু শুরু হচ্ছে আমার টিউশনের যাত্রা। তারপর মোটামুটি ধরো চলছে 2012 কিংবা 13 সালের দিকে আমি একটা স্কুলের নাম ললিত মোহন শ্যাম মোহিনী হাই স্কুল। এই স্কুলে আমি গেস্ট টিচার হিসাবে 3 বছর আমি ম্যাথামেটিক্সের টিচারের কিন্তু ভূমিকা গ্রহণ করেছিলাম। এবং বলতে পারো ওখানে আমি জুনিয়র টিচার ছিলাম, সবচেয়ে ছোট। বাট কল্পনা করতে পারবে না, ওই স্কুলে
স্যারদের কাছ থেকে যে সমস্ত জ্ঞান আহরণ করেছি ওটাই কিন্তু বলতে পারো আমার লাইফের পুঁজি। স্যাররা শুধুমাত্র টিচিংয়ের জ্ঞান দেননি, নৈতিকতা বলো, তারপর ধরো জীবনের ভ্যালুটা কি, আমার সিনিয়র দাদা বলতে পারো, টিচার বলতে পারো, তাদের কাছ থেকে প্রচুর শিখেছি। ওটাই আমার পুঁজি, ওটাই তোমাদেরকে বিতরণ করি, আর কিছুই না। তারপর 2000 মোটামুটি ধরে নাও 15 সালের পর যখন আমি স্কুলটা ছাড়লাম, স্কুল থেকে বিদায় নিলাম, আমার কিছু পড়াশোনা বলতে পারো বা কিছু ব্যক্তিগত কারণে, তারপর আমি বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে জয়েন হয়েছিলাম। কেমন, তো এরকম মোটামুটি 4টে ইনস্টিটিউশন ছিল। তারপর আমি নিজে একটা সেন্টার ওপেন করি, সেটা ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার। যখন এই সেন্টারটা তৈরি করার পর বলতে পারো যে আমি আমার একটা স্বপ্নের একটা জায়গায় মানে ইনভলভ হলাম 2017 সালে। বলতেই পারো যে যখন ম্যাথ নিয়ে পড়ছি, ম্যাথকে যখন সাথী করেছি, তখন প্রত্যেকটা ম্যাথের স্টুডেন্টের কাছে একটা স্বপ্ন থাকে, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে যদি আমি পড়াতে সুযোগ পাই তাহলে কত ভালো হয়। ওখানে ম্যাথামেটিক্যাল কত পার্ট রয়েছে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে, যদি সেখানে যেতে পারি। তো ভগবান করে আমি সেই সুযোগটা পাই। 2017 সালে বা 18 সালে আমি জয়েন করি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। ক্লিয়ার, কলেজের নাম IMPS ইঞ্জিনিয়ারিং কলেজে। তারপর যখনই কলেজে শিক্ষকতা করি চলছে, এখনও চলছে, হঠাৎ করে আমি আরেকটা সন্ধান পাই, বা বলতে পারো মাঝখানে হয়তো একটা সমস্যা এসেছিলো, তোমরা জানো প্রত্যেকে, লকডাউনের একটা সমস্যা, করোনা ভাইরাসের সমস্যা, যার জন্য পুরো সিস্টেম অনলাইনে চলে আসে। ফলে সেখান থেকে আমার পার্ট ভাগ হয়ে যায় অফলাইন অনলাইন ব্যাচ। ক্লিয়ার, দুটো পার্টে কিন্তু ডিভাইড হয়ে যায়, এবং দুই মাধ্যমে কিন্তু একটা ভালো সুযোগ পাই স্টুডেন্টের কাছে পৌঁছানোর, স্টুডেন্টকে পরিষেবা দেওয়ার এবং স্টুডেন্টের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের, যাতে স্টুডেন্টের পাশে দাঁড়িয়ে আরও ম্যাথকে ছড়িয়ে দিই বা একত্রে ম্যাথকে নিয়ে চর্চা করি। এই সুযোগটা কিন্তু আমরা পেয়ে যাই। নেক্সট, যখনই মোটামুটি কিছুদিন পার হলো, তারপর আনএকাডেমি একটা ইনস্টিটিউশনের তরফ থেকে আমি সুযোগ পাই পড়ানোর। ক্লিয়ার, তো মোটামুটি সেখানেও পড়িয়েছি কিছুদিন। আচ্ছা, তারপর প্রচুর কাজের লোড, একদিকে বলতে পারো কলেজ, একদিকে বলতে পারো অফলাইন ব্যাচ, একদিকে অনলাইন ব্যাচ, একদিকে বলতে পারো বিভিন্ন ইনস্টিটিউশন। তো এতগুলো চাপে নিজের কিন্তু রোগ বাঁধিয়ে ফেলি এবং ক্যান্সার রোগে আক্রান্ত হই। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই সংগ্রাম আছে, তোমরাও সংগ্রাম করছো। কেমন করে আমি মাধ্যমিক পরীক্ষায় সফলতাকে অর্জন করব, মাথায় রাখবে, যদি তুমি এখানে পৌঁছাতে চাও তোমাকে এতটা খাটতে হবে। ক্লিয়ার, তুমি যদি কম খাটো তাহলে কিন্তু ওই স্বপ্নের যে ছাদ তুমি দেখতে পাবে না। ওই স্বপ্নের ছাদকে দেখতে গেলে তোমাকে কিন্তু আপ ডাউন, তোমাকে উচ্চতর জায়গায় যেতে হবে, তোমাকে কিন্তু পড়ার গতিটাকে বাড়াতে হবে। ওটাকে তুমি বাড়াতে পারবে না, বাট তুমি নিজেকে বাড়াতে কমাতে পারবে। ওই কারণে সফলতা আমাদের কিন্তু মৃত্যুর সঙ্গী করতে হবে। তো যাই হোক, জীবনের সঙ্গে আমিও লড়াই করেছি বা করছি। আমি জানি তোমরাও মাধ্যমিকে সামনে সফলতাকে অর্জন করার জন্য তোমরাও কিন্তু জান প্রাণ চেষ্টা করবে। বর্তমানে আমি এখন তোমাদের শিক্ষকতা করছি, তোমাদের সঙ্গেই জড়িয়ে আছি, শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি। এখন বর্তমানে বলতে পারো যে ইউটিউব প্ল্যাটফর্ম, 2 প্ল্যাটফর্মে পড়াই। একটা প্ল্যাটফর্ম তো রয়েছে নবীন স্যারের প্ল্যাটফর্ম, আর একটা প্ল্যাটফর্ম আমার রয়েছে, আমার ইউটিউব চ্যানেলের নাম অরবিন্দ কুমার দাস। ওকে, তো মোটামুটি সব কিছু জেনে ফেললে। তো এই হচ্ছে আমাদের পুরো স্ট্র্যাটেজি, পুরো ঝক। আশা করছি তোমরা ফিল করতে পারলে যে কোন কৌশলে পড়লে আমরা সফলতাকে অর্জন করতে পারবো। ঠিক আছে, তো আজকে মতন এটুকুটাই। ওয়েট করো, নেক্সট দিন থেকে আমাদের প্রথম ক্লাস স্টার্ট হবে একদম পুরো জোশের সাথে,
এবং পুরো স্ট্র্যাটেজি মেনটেন করে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।